নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা স্বর্গের বিচার। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। স্বর্গের বিচার। আমি স্বর্গে গিয়েছিলাম। বন্ধুগণ শুনিয়া হয়তো অবিশ্বাসের অট্টহাস্য করিতেছেন, ভাবিতেছেন তাহাদের ছাড়িয়া অন্যত্র যাওয়া আমার পক্ষে অসম্ভব। কিন্তু যাহারা আমার অন্তরঙ্গ বন্ধু নন, তাহাদের এ কথা বিশ্বাস করিতে বিশেষ বেগ পাইতে হইবে না। আমি যে ধার্মিক এবং সত্যনিষ্ঠ লোক, এ কথা সাধারণে প্রকাশ হইয়া পড়িয়াছে। প্রথমটা ভাবিয়াছিলাম, আমার নানাবিধ পুণ্যকার্যের সংবাদ পাইয়াই বুঝি দেবরাজ স্বয়ং স্থায়ীভাবে আমার স্বর্গে বসবাসের ব্যবস্থা করিয়াছেন। কিন্তু দেখিলাম তাহা নয়, সাক্ষী দিবার জন্য ডাক পড়িয়াছে। বিচার সভায় হাজিরা দিতে হইবে। মেঘ লোক ভেদ করিয়া বৈদ্যুতিক পুষ্পরথ স্বর্গের এলাকায় পৌঁছিলে অমরাবতীর বিস্তৃত দৃশ্যটা এক নজরে দেখিয়া লইলাম। এদিকে মন্দাকিনীর ঘাটে বস্ত্রাদি খুলিয়া রাখিয়া কয়েকটি অপ্সরা জলকেলি করিতেছে। কয়েকজন রসিক দেবতা তাহাদের সঙ্গে যোগ দিয়াছেন। ওদিকে চন্দ্রদেব নন্দনকাননে পারিজাত বৃক্ষের গুড়িতে ঠেস দিয়া গত রাত্রিরের খোয়ারি ভাঙিতেছেন। পাশে সুধা ফিঙ্গার পড়িয়া আছে। দুজন তকমা পরা দেবদূত তাহাকে স্থানান্তরিত করিবার জন্য ধস্তাধস্তি করিতেছে, কিন্তু তিনি নড়িতেছেন না। কেশহীন সুচিক্কণ মাথাটি নাড়িতে নাড়িতে কেবলই ফিক ফিক হাসিতেছেন। এইসব মনোরম দৃশ্য অতিক্রম করিয়া পুষ্পকরথ বিচারগৃহের সিংহদ্বারে উপনীত হইল। একটি স্বর্গীয় বটবৃক্ষের তলে বহু আসামি, ফরিয়াদি, সাক্ষী, পেয়াদা জমা হইয়াছে। একটি ষণ্ডাগোছের যমদূত অনেক আমাকে খপ করিয়া ধরিয়া বিচার মণ্ডপে হাজির করিল। মুহূর্তের মধ্যে হলপ পড়াইয়া কাঠগড়ায় তুলিয়া দিয়া আবার অন্তরিত হইল। দেখিলাম সম্মুখেই উচ্চ আসনে দণ্ডধারী যমরাজ বসিয়া আছেন। তাহার নিম্নে পেশকার চিত্রগুপ্ত এক রাশ নথিপত্র লইয়া নাড়াচাড়া করিতেছেন। তারপর অদূরে অপর একটি কাঠকড়া আসামির ওপর নজর পড়িল। আরে, এ যে হতভাগা ক্যাবলা! 3 দিন আগে তাহার ফাঁসি হইয়া গিয়াছে। ক্যাবলাকে আমি বাল্যাবধি চিনি। তাহার জীবন বৃত্তান্ত কিছুই আমার অজানা নাই। সে যে কত বড় নরাধাম, তাহা বোধ হয় যমরাজ স্থির করিতে পারিতেছেন না, তাই আমাকে তলব হইয়াছে। ক্যাবলা রৌরব নরকে যাইবার যোগ্য, অথবা কেবলমাত্র কুম্ভী পাক পর্যন্ত গিয়ায় নিষ্কৃতি পাইতে পারে। ইহাই সম্ভবত বিচার্য বিষয়। যমরাজ প্রচণ্ড স্বরে জিজ্ঞাসা করিলেন, তুমি ক্যাবলাকে চেনো? করজোরে কহিলাম, চিনি ধর্মাবতার। হংসপুচ্ছ তুলিয়া লইয়া যমরাজ বলিলেন, ভালো, তার জীবন কাহিনী বর্ণনা করো। বলিলাম, কি আর বর্ণনা করব হুজুর? ছোড়া ছেলেবেলা থেকেই অধঃপাতে গিয়েছিল। 13 বছর বয়সে তারি খেতে শেখে। তারপর ধর্মরাজ জবানবন্দি লিখিয়া লইতে লাগিলেন। স্কুলে ক্যাবলার সঙ্গে এক ক্লাসে পড়তুম হুজুর। ক্যাবলার মতো পাজি বজ্জাত ছেলে স্কুলে আর একটিও ছিল না। লেখাপড়া একদম করতো না, স্রেফ শয়তানি করে বেড়াতো। গাঁয়ের জমিদার বাবুর ওপর
তার ভীষণ আক্রোশ ছিল। তার পোষা হাঁসের ডিম চুরি করে এনে পুকুর পাড়ে সেদ্ধ করে খেত। তার পুকুর থেকে মাছ চুরি করে ভিন গায়ে বিক্রি করে আসতো। আমরা মানা করলে বলতো, জমিদার তো চোর, তার ওপর বাটপারি করলে দোষ নেই। একদিন জমিদারের তালগাছ থেকে ভাঁড় নামিয়ে একাই ভাঁড় সাবার করে দিলে। তারপর টলতে টলতে স্কুলে এসে হাজির হলো। ক্লাসে পণ্ডিত মশাই তখন একটু ঝিমিয়ে পড়েছিলেন। ক্যাবলা ঘরে ঢুকেই তার মাথায় বমি করে দিলে। দেখিলাম যমরাজের ভয়ঙ্কর গোপজোড়া হঠাৎ রোমাঞ্চিত হইয়া উঠিয়াছে। ভ্রুযুগল কপালের উপর নাগ নৃত্য করিয়া দিয়াছে। যমরাজ ক্যাবলার উপর কুপিত হইয়াছেন, অথবা হাসি চাপিবার চেষ্টা করিতেছেন, ঠিক বুঝিতে পারিলাম না। তিনি মুখখানাকে বিকট রকম কুঞ্চিত করিয়া বলিলেন, তারপর সংক্ষেপে বলো। সংক্ষেপেই বলছি ধর্মাবতার। ক্যাবলাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হলো। আমরা গায়ের ভালো ছেলেরা তার সঙ্গে কথা কওয়া পর্যন্ত বন্ধ করে দিলুম। সে দুলে কেওড়া ছেলেদের সঙ্গে দিনরাত বদমাইশি করে বেড়াতে লাগলো। যতই তার বয়স বাড়তে লাগলো ততই সে বিগড়ে যেতে লাগলো। তার চরিত্র একদম খারাপ হয়ে গেল হুজুর। দুলেপাড়ার একটি বিধবা স্ত্রীলোককে জমিদার বাবু অনুগ্রহ করতেন। ক্যাবলার নজর পড়ল তার উপর। জমিদার বাবুর ওপর ক্যাবলার বরাবরই রাগ। সে একদিন দুলে মেয়েটাকে নিয়ে লোপাট হয়ে গেল। 6 মাস পরে ক্যাবলা ফিরে এলো। শোনা গেল মেয়েটা নাকি খ্রিশ্চান হয়ে গেছে। ক্যাবলা যেন ভারী সৎ কাজ করেছে এমনই ভাবে বুক ফুলিয়ে বেড়াতে লাগলো। এইবার ক্যাবলা হঠাৎ কথা কইল, বলিল, হুজুর, খেন্তিকে আমি নিজের বোনের মতো ভালোবাসতুম, জমিদার শালা তাকে চপড়াও। ধর্মরাজ কটমট করিয়া তাকাইলেন। তারপর আমাকে বলিলেন, বলে যাও। আমি বলিতে লাগিলাম। ক্যাবলার এক খুড়ো ছিলেন। তিনি তাকে ঘরবাসী করবার জন্যই তার বিয়ে দিলেন। বউটির বয়স বছর 11, কিন্তু পেটে প্রকাণ্ড পিলে হুজুর। এই পিলে শুদ্ধ মেয়েটাকে নিয়ে ক্যাবলা একেবারে মেতে উঠল। সত্যি মিথ্যে জানি না, কিন্তু এই সময়টাতে ক্যাবলা নাকি তারই গাঁজাও ছেড়ে দিয়েছিলে। বছরখানেক এইভাবে কাটবার পর ক্যাবলা একদিন বউকে খুড়োর কাছে রেখে বিদেশে গেল। শুনলুম টাকা রোজগার করতে কলকাতায় গেছে। তারপর 3 বছর আর তার দেখা নেই। কলকাতায় সে কি করছিল তা আপনারাই ভালো জানেন ধর্মাবতার। শুনতুম সে খেন্তির বাড়িতে থেকে থিয়েটার করত। বাড়িতে একটি পয়সাও পাঠাতো না। 9 মাসে 6 মাসে একটি চিঠি দিত, এই পর্যন্ত। ক্যাবলার পৈতৃক 2-1 বিঘে জমি ছিল, তাও খাজনার দায়ে নিলেম হয়ে গেল। ঘরের সম্পত্তি পরের হাতে যাবে তাই খুড়োমশাই সেটা কিনে নিলেন। কিন্তু ক্যাবলার বউকে খাওয়ায় কে? খুড়ো হাজার হোক জ্ঞাতি, ভাইপো বউকে তো চিরকাল পুষতে পারে না। যতদিন ক্যাবলার জমি ছিল ততদিন তাকে খোরপোশ দিয়েছিলেন, কিন্তু এখন আমার গায়ের 5 জন হয়তো ক্যাবলার বউকে দুমুঠো খেতে দিতে পারতুম, কিন্তু পরের সমস্ত বউকে খেতে দিয়ে কে নিন্দে কুড়োবে হুজুর? সকলকেই তো স্ত্রী পরিবার নিয়ে ঘর করতে হয়। ক্যাবলার বউয়ের যখন ভীষণ দুরবস্থা, তখন জমিদার বাবু কৃপা করলেন। শিবতুল্য লোক যদি কেউ থাকে তো সে ওই আমাদের জমিদার বাবু। এক কথায় ক্যাবলার বউয়ের সমস্ত ভার তিনি নিজের ঘাড়ে তুলে নিলেন। বেশি কি বলবো হুজুর, তিনি তাকে গয়না পর্যন্ত গড়িয়ে দিলেন। দিনের বেলা পাছে কেউ কিছু মনে করে তাই রাত্রিরে লুকিয়ে তার সঙ্গে দেখা করতেন। খুড়োমশাই অবশ্য
সবই জানতেন, কিন্তু তিনি ধর্মভীরু লোক, কাউকে একটি কথাও বলেননি। এইভাবে চলতে লাগলো। পাড়াগাঁয়ে কোনো কথাই চাপা থাকে না, কিন্তু তাই বলে পরের হাঁড়িতে কাঠি দিতেও কেউ ভালোবাসে না, বিশেষত জমিদারবাবু মানি লোক। তাই সব দিক বিবেচনা করে আমরা চুপচাপ রইলুম। তারপর হঠাৎ একদিন গভীর রাতে ক্যাবলা ফিরে এলো। কোথা থেকে খবর পেয়েছিল জানি না, গাঁয়েরই কোনো লোক বোধহয় বেনামি চিঠি দিয়ে তাকে জানিয়েছিল। ধর্মরাজ জিজ্ঞাসা করলেন, কে জানিয়েছিল? তা তো মনে পড়ছে না হুজুর। চিত্রগুপ্ত, খাতা দেখো। খাতা দেখিয়ে চিত্রগুপ্ত বলল, ইনিই বেনামি চিঠি দিয়েছিলেন। এই যে হস্তাক্ষর বিশেষজ্ঞের রিপোর্ট রয়েছে। আমি বলিলাম, তা বোধহয় হ্যাঁ, আমি দিয়েছিলুম হুজুর, ভালোর জন্যেই। তারপর বলো। তারপর বলতে আমরাই গায়ে কাটা দিচ্ছে ধর্মবতার। ক্যাবলা ঘরে ঢুকে একবার আপাতমস্ত তার বউয়ের পানে তাকালে, তারপর জমিদারের দেওয়া সোনার চন্দ্রহার আর কোমর থেকে ছিঁড়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বউকে একটি কথাও বললে না। খুটখুটে রাত্রি হুজুর। ক্যাবলা শটান জমিদার বাবুর পাঁচিল ডিঙিয়ে তার শোবার ঘরে ঢুকল। তারপর যা হলো তা সবাই জানে। সকালবেলা দেখা গেল জমিদার বাবুর গলায় চন্দ্রহারের জড়িয়ে পড়ে আছে। পৈশাচিক কাণ্ড ধর্মাবতার। ক্যাবলা তারই চন্দ্রহার তার গলায় জড়িয়ে তাকে খুন করেছে। কিছুক্ষণ বিচার সভা নিস্তব্ধ হইয়া রহিল। অবশেষে ধর্মরাজ একবার সজোরে গলা খাকারি দিলেন, তোমার আর কিছু বলার আছে? আর কিছু বলবো হুজুর? আদালতে ক্যাবলার বিচার হলো। আমার সবাই সাক্ষী দিলুম। ক্যাবলা কিন্তু এক নাগারে মিথ্যে কথা বলে চলল। বললে তার স্ত্রী একেবারে সতীসাধ্যী। জমিদার তার জমি নিলেম করিয়ে দিয়েছিল বলেই সে তাকে খুন করেছে। আমরা যতই বলি বউয়ের পেটের ছেলে এলো কোত্থেকে, সে ততই বলে ছেলে নয় পিলে। এত বড় পাষণ্ড ক্যাবলাটা ফাঁসি কাঠে ঝুলে পড়ল, তবু সত্যি কথা মানলে না। হুজুর, ক্যাবলার যদি ধর্মজ্ঞান থাকতো তাহলে সে স্ত্রীকে ত্যাগ করে আবার বিয়ে করত। এমন তো কতই হচ্ছে। নরহত্যা করবার কি দরকার ছিল? কিন্তু আগেই বলেছি, জমিদার বাবুর ওপর তার ছেলেবেলা থেকে রাগ ছিল। ধর্মরাজ হঠাৎ গর্জন ছাড়লেন, আসামি খালাস। আমি হতভম্ব হয়ে গেলাম। প্রভু, ধর্মাবতার, এ কি করছেন? ক্যাবলা যদি মুক্তি পায় সমাজ টিকবে কি করে? ধর্মরাজ তার জ্বলন্ত চক্ষু আমার দিকে ফিরাইলেন, বাঘের মতো চাপা গর্জনে বলিলেন, আর তুমি? তুমি? ধর্মরাজের চক্ষু হইতে অসহ্য আলোর রক্ত শিখা বাহির হইয়া আমার চক্ষুকে বিদ্ধ করিতে লাগিল। মনে হইল আগুনের দুইটা শূল আমার মস্তিষ্ককে প্রবেশ করিতেছে। ঘুম ভাঙিয়া গেল। দেখিলাম সকালবেলা এক ঝলক রাঙা রৌদ্র জানলা দিয়া প্রবেশ করিয়া আমার চোখে পড়িয়াছে।